প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ভিডিও লেকচারটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ভাষা চ্যাপ্টারটির অ্যালগরিদম ও ফ্লোচার্ট টপিকটি নিয়ে আলোচনা করব। মনে রাখবে যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট টপিকটি আসলে অনেক বড় একটি টপিক এবং প্রতি বছরই বোর্ড প্রশ্নে এই টপিকটি থেকে বোর্ড প্রশ্ন আমরা দেখেছি। তো আজকে আমরা এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টের থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আজকের ক্লাস শেষে আশা করি তোমরা অ্যালগরিদম ও ফ্লোচার্ট কী তা ব্যাখ্যা করতে পারবে, অ্যালগরিদম ও ফ্লোচার্টের নিয়মসমূহ ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ কীভাবে আমরা অ্যালগরিদম লিখি, ফ্লোচার্ট আঁকি, অ্যালগরিদম ও ফ্লোচার্ট থেকে আমরা কী কী সুবিধা পেয়ে থাকি, এদের বৈশিষ্ট্য কী কী, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা অ্যালগরিদম সম্পর্কে একটু জেনে নিই। দেখো, অ্যালগরিদম সম্পর্কে একটি সংজ্ঞা এখানে দিয়ে দেওয়া আছে। বলা আছে, দেখো, যে অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করা, অর্থাৎ একটি সমস্যাকে কয়েকটি ধাপে ভেঙে প্রতি ধাপ পর সমাধান করে সমগ্র সমস্যার সমাধান করাই অ্যালগরিদম। তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পূর্ববর্তী লেকচারগুলোতে আলোচনা করার সময় বলেছিলাম যে আসলে কম্পিউটারের জন্য যে কোনো কাজই আসলে একটি সমস্যা। যেমন ধরো, তুমি যোগ করতে চাও, গুণ করতে চাও, এগুলো আমাদের জন্য যোগ, গুণ, বিয়োগ ইত্যাদি হলেও কম্পিউটারের জন্য যখন আমরা প্রোগ্রাম লিখতে চাই, সেগুলো আসলে কম্পিউটারের জন্য একটি সমস্যা আকারে আমরা সেই সমস্যাটাকে সমাধান করার ধাপ অনুসরণ করি। তো এভাবেই কোনো একটি সমস্যাকে আমরা নির্দিষ্ট করব, নির্দিষ্ট করে সেটিকে ধাপে ধাপে ভাঙবো এবং প্রতিটি ধাপে নির্দিষ্ট কাজ করে পরবর্তীতে পুরো সমস্যাটাই সমাধান করা কি বলা হচ্ছে অ্যালগরিদম। অর্থাৎ একটি সমস্যাকে কয়েকটি ধাপে তুমি ভেঙে ধাপ পর সমাধান করা কি বলা হচ্ছে কি অ্যালগরিদম। আরব গণিতবিদ আল খারিজমির নাম অনুসারে অ্যালগরিদমের নামকরণ করা হয়েছে এবং আমরা অ্যালগরিদম থেকে কি কি সুবিধা পাচ্ছি বা অ্যালগরিদমের প্রয়োজনীয়তা কী সেগুলো সম্বন্ধে একটু জেনে নেই। প্রথমত হচ্ছে, প্রোগ্রাম সহজে বোঝার জন্য অ্যালগরিদম প্রয়োজন। অর্থাৎ কোনো একটি প্রোগ্রাম আমরা যখন রচনা করব, সেটি অবশ্যই কোনো একটি সমস্যা সমাধান করার জন্য আমরা রচনা করব। তো অ্যালগরিদম থেকে সেই প্রোগ্রামটি সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যায় এবং কিসের জন্য প্রোগ্রাম আমরা রচনা করতেছি, প্রতি ধাপে আমরা কি করব, এই জিনিসগুলো আমরা অ্যালগরিদম থেকে জানতে পারি। তো প্রোগ্রাম রচনার জন্য আমরা যখন একটি অ্যালগরিদম রচনা করি, সেই অ্যালগরিদমে আমরা দেখবা যে প্রতিটি ধাপের বর্ণনা দিয়ে থাকি। সেই বর্ণনা অনুসারেই আমরা নির্দিষ্ট পরিমাণ কাজ করে থাকি। তো বড় একটি সমস্যা সমাধান অথবা বড় একটি প্রোগ্রাম রচনার জন্য আমরা অ্যালগরিদমের সাহায্যে সহজেই সেই সমস্যার সমাধানের বর্ণনা পেয়ে থাকি এবং প্রতি ধাপে আমরা কি করব, কি করতে হবে সেই সম্পর্কে ধারণাও আমরা অ্যালগরিদম থেকে পেয়ে থাকি। এই অ্যালগরিদমের জন্য আমাদের কিছু শর্ত রয়েছে, অর্থাৎ একটি অ্যালগরিদম রচনার ক্ষেত্রে তোমাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে, যে কোনো অ্যালগরিদম রচনা আমরা সাধারণত কোনো একটি সমস্যা সমাধানের জন্য করি। তাই দেখো যে একটি নির্দিষ্ট সমস্যা থাকবে, যে সমস্যার জন্য তুমি অ্যালগরিদম রচনা করবে। এখানে নির্দিষ্ট সমস্যার কথা কেন বলতেছি, কারণ হচ্ছে, যেমন ধরো আমি একটি প্রোগ্রাম রচনা করতে চাই যেখানে আমি গুণফল বের করব। তাহলে গুণফল বের করব এটা যদি নির্দিষ্ট হয়, আমার প্রতিটি অ্যালগরিদমের প্রতিটি ধাপই হবে গুণফল কেন্দ্রিক। সেখানে অবশ্যই আমি বিয়োগফল কিংবা ভাগ নিয়ে কাজ করব না। ঠিক আছে? তো এই জন্য প্রথম শর্ত হচ্ছে যে একটি নির্দিষ্ট সমস্যা থাকতে হবে। পরবর্তী শর্তটি হচ্ছে যে কয়েকটি ধাপে তা ভাঙতে হবে। তুমি যে সমস্যাটা নিয়ে কাজ করবা সেটা নির্দিষ্ট সংখ্যক ধাপে তুমি ভাঙবা, প্রতিটি ধাপে নির্দিষ্ট সংখ্যক কিছু কাজ করবা, কাজ করে ধাপাকারে কাজ করে করে তুমি সমগ্র সমস্যাটি সমাধান করবা। এগুলোই হচ্ছে আমার অ্যালগরিদমের শর্ত। এই চারটি শর্ত মেনেই আমাদেরকে অ্যালগরিদম লিখতে হয়। আচ্ছা, এবার আসো আমরা একটু উদাহরণের সাহায্যে শর্তগুলো দেখে নিই। ধরে নাও আমরা তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করব। আমি যদি তোমাদেরকে বলি যে তিনটি সংখ্যার যোগফল কত, এইভাবে যদি আমি কয়েকবার প্রশ্ন করি, কেউ কিন্তু আসলে উত্তর দিতে পারবে না, কারণ আমি তোমাকে জাস্ট বলছি যে তিনটি সংখ্যার যোগফল কত, তোমাকে তো আমি সংখ্যা দেইনি, তাই না? তো আমার এই যোগফল বের করার জন্য প্রথমেই তোমাকে অবশ্যই তিনটি সংখ্যা দিতে হবে। দেওয়ার পর আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তিনটি সংখ্যার যোগফল কত, তুমি আমাকে যোগ করে বলতে পারবে। তো একইভাবে কম্পিউটারেও আমরা যখন কোনো প্রোগ্রাম রচনা করি, সেই প্রোগ্রামের মধ্যে আমরা যখন প্রোগ্রামে তাকে কোনো মান দেই, সেই মানটা নিয়ে সে কাজ করেই কিন্তু সে আমাকে ফলাফল প্রদর্শন করে।
আমরা যদি তাকে কোনো মান না দিই, সে কিন্তু নিজে থেকে কোনো ফলাফল আমাদেরকে প্রক্রিয়াকরণ করে দেখায় না। আমাদের দেওয়া জিনিসের উপরই সে কাজ করে সে আমাদেরকে কি করে, ফলাফলটি প্রদর্শন করে। তো আমাদের এখন চাহিদা হচ্ছে যে আমরা 3টি সংখ্যার যোগফল নির্ণয় করব। এই যোগফল নির্ণয় করার জন্য একটি অ্যালগরিদম রচনা করব। তাহলে আমাদের প্রথম যে শর্ত সেটি কিন্তু আমরা পূরণ করে ফেললাম, যে একটি নির্দিষ্ট সমস্যা থাকবে। অর্থাৎ এই যোগফল নির্ণয় করার জন্য যা যা দরকার সেগুলো আমরা পরবর্তী ধাপগুলোতে করব। আচ্ছা, কয়েকটি ধাপে ভাঙতে হবে। তো এবার আসো আমরা ধাপগুলো ভেঙে নেই। আমরা ইতিমধ্যে কিন্তু ভেঙে ফেলেছি যে আমরা যোগফল যদি নির্ণয় করতে হয়, প্রথমে কি করতে হবে, যোগফল বের করার জন্য যে 3টি সংখ্যার তুমি যোগফল বের করবা সেগুলো নিতে হবে, এই তো। দেখো অ্যালগরিদমের ক্ষেত্রে প্রথম ধাপটি অবশ্যই হয় কি, শুরু। আর যোগফল নির্ণয় করার জন্য দেখো আমার কি দরকার, প্রথমে 3টি সংখ্যার মান গ্রহণ করতে হবে। অর্থাৎ আমি তোমাকে 3টি সংখ্যা আগে দিব। যেমন ধরো আমি দিলাম 2, 3, 4, এই 3টি সংখ্যার যোগফল তুমি আমাকে বের করে দিবে। তাইলে তুমি এই ধাপে আসলে কি হয়েছে দেখো, 3টি সংখ্যা পেয়ে গেছো, সেটা হচ্ছে 2, 3 এবং 4। আচ্ছা, তৃতীয় ধাপ হচ্ছে দ্বিতীয় ধাপের পরের ধাপ। অর্থাৎ ধাপ 2তে তুমি যে সংখ্যাগুলো পেয়েছো, অলরেডি তোমার কাছে 3টি সংখ্যা চলে এসেছে। তৃতীয় ধাপে তুমি কি করবে, ধাপ 2তে পাওয়া সংখ্যাগুলো যোগফল বের করবে। অর্থাৎ তুমি 2 যোগ 3 যোগ 4 কত হয় সেটা তুমি তৃতীয় ধাপে বের করবে। তাহলে তৃতীয় ধাপে পাওয়া গেল যে 2 যোগ 3 হচ্ছে 5, 5 যোগ 4 কত হয় 9। অর্থাৎ ধাপ 3-এ তোমার কাছে বর্তমানে আছে 9, যোগফল আকারে কত আছে 9। পরবর্তী ধাপ 4-এ হচ্ছে যে যোগফল ছাপানো বা প্রকাশ করা। অর্থাৎ তোমার কাছে তৃতীয় ধাপে যে যোগফলটি ছিল সেটি তুমি এখন প্রকাশ করে দিবে। তাহলে দেখো এই ধাপে তুমি কি করতেছো, আমাকে বলতেছো যে যোগফল হচ্ছে 9। স্যার আমি 2 এবং 3 এবং 4-এর যোগফল পেয়েছি কত 9। তাহলে দেখো এই যে 3টি সংখ্যার যোগফল আমরা বের করেছি কিভাবে, এভাবে ধাপে ধাপে বের করে। এবং প্রতিটি ধাপে দেখো নির্দিষ্ট কাজ আছে। প্রথম ধাপ হচ্ছে শুরু, দ্বিতীয় ধাপে একটাই নির্দিষ্ট কাজ, সেটা হচ্ছে মান গ্রহণ করা। দ্বিতীয় ধাপে তুমি যে সংখ্যাগুলো পেয়েছো সেই সংখ্যাগুলো যোগ করা। চতুর্থ ধাপ হচ্ছে তৃতীয় ধাপে যে যোগফল পেয়েছো সেই যোগফলটা প্রকাশ করে দেওয়া, এবং যোগফল প্রকাশ করে দেওয়ার পরে আমাদের লাস্ট ধাপ হচ্ছে শেষ। তো প্রতিটি অ্যালগরিদমের ক্ষেত্রে এইভাবে আমরা কি করি, প্রয়োজনীয় সংখ্যক ধাপে একটি বড় সমস্যাকে ভাগ করে নেই, প্রতিটি ধাপে নির্দিষ্ট কাজ করি এবং নির্দিষ্ট কাজ করার মাধ্যমে পুরো সমস্যাটাকে আমরা সমাধান করি। আচ্ছা, তো এইভাবে ধাপ আকারে আসলে অ্যালগরিদম লিখতে হয়। এবং শুরুতে প্রথম অ্যালগরিদম যখন তুমি শুরু করবা, ধাপ একটা নির্দিষ্ট, সেটা হচ্ছে শুরু বা স্টার্ট, আর শেষের ধাপটা হচ্ছে শেষ। আচ্ছা, তো কেউ যদি চাও যে আমি ইংরেজিতে অ্যালগরিদম লিখব, এই কথাগুলো তুমি ইংরেজিতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। অ্যালগরিদম ইংলিশেও লেখা যায়, বাংলাতেও লেখা যায়, যার যেভাবে সুবিধা। যেমন এটি যদি ইংরেজিতে আমরা লিখতাম তাহলে বলতাম স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট 3 নাম্বারস, স্টেপ 3 অ্যাড 3 নাম্বারস। ঠিক আছে, এইভাবে প্রয়োজন অনুসারে ইংরেজিতে তুমি অ্যালগরিদম লিখতে পারবে। আচ্ছা, এবার আসো আমাদের অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করি। ইতিমধ্যে তোমরা যে বৈশিষ্ট্যগুলো দেখেছো সেগুলোই আসলে এখানে বলে দেওয়া আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে। তুমি যে অ্যালগরিদমটি লিখবা এটা যাতে যে কেউ দেখে বুঝতে পারে যে তুমি কিসের জন্য অ্যালগরিদম লিখেছো। এমন একটি অ্যালগরিদম লিখলে যেটির অর্থ আমি বের করতে পারলাম না, তাহলে আসলে সেই অ্যালগরিদম মূল্যহীন। অবশ্যই এটি সহজবোধ্য হতে হবে। এর কোনো ধাপই দ্ব্যর্থবোধক হবে না। দ্ব্যর্থবোধক মানে হচ্ছে কোনো একটি ধাপে একাধিক অর্থ থাকবে না। যেমন দেখো ধাপ 2 কাজ কিন্তু স্পষ্ট, যে 3টি মান গ্রহণ করা। একটাই কথা বলা আছে যে মান গ্রহণ, এখানে তুমি শুধু মানই গ্রহণ করবে, অন্য কোনো কাজ কিন্তু এখানে নাই। এই কথাটি দিয়ে কিন্তু অন্য কোনো অর্থ প্রকাশ করতেছে না। তো দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে দ্ব্যর্থবোধক হবে না। সসীম সংখ্যক ধাপের সমস্যার সমাধান করতে হবে। আচ্ছা, এই জিনিসটার মানে হচ্ছে বা এই বৈশিষ্ট্যটার মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যক ধাপ দিয়ে তুমি কাজ সমাধান করবা। যেমন দেখো আমরা 5টা ধাপ দিয়ে এই সমস্যাটা সমাধান করেছি। কয়টা ধাপ লাগবে, এই ধাপের সংখ্যাগুলো যেন নির্দিষ্ট হয়, অসীম যাতে না হয় যে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য ধাপ কয়টা লাগবে সেটা আমি জানি না। ঠিক আছে, এই ধরনের যাতে না হয়, নির্দিষ্ট সংখ্যক ধাপ, সেটা 10টা হতে পারে, 5টা হতে পারে, 15টা হতে পারে, 3টা হতে পারে। প্রয়োজন অনুসারে যে কয়টা ধাপ দরকার সে কয়টা ধাপ তুমি নিবা এবং নির্দিষ্ট কিছু ধাপ নিয়ে তুমি কাজ করবা, সেটা যাতে সসীম মানে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে।
একে ব্যাপকভাবে প্রয়োগ করা যাবে। ব্যাপকভাবে প্রয়োগ করা যাবে বলতে তোমার এই অ্যালগরিদমটা যাতে যে কেউ প্রয়োগ করতে পারে, যে কোনো প্রোগ্রামিং ভাষা দিয়ে যাতে সে প্রয়োগ করতে পারে, এটা যাতে নির্দিষ্ট কোনো সীমার মধ্যে আবদ্ধ না থাকে। অ্যালগরিদম রচনা করেছি এই সমস্যা সমাধান করার জন্য, এই সমস্যাটা আমরা যে কোনোভাবেই যাতে প্রয়োগ করে, অ্যালগরিদমটা প্রয়োগ করে যাতে সমাধান বের করে নিয়ে আসতে পারি। তো এই হচ্ছে আমাদের অ্যালগরিদমের শর্ত এবং অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আসো আমরা ফ্লোচার্ট নিয়ে একটু আলোচনা করি। অ্যালগরিদমকে যদি আমরা কোনো চিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারি সেটিকে আমরা আসলে ফ্লোচার্ট বলি। সোজা কথায় আমরা নর্মালি আমরা যেটা বলতে পারি যে অ্যালগরিদমকে আমরা দেখো লিখে লিখে প্রকাশ করেছি বাংলায় অথবা ইংলিশে, সেটাকে আমরা যদি কোনো চিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারি তখন আমরা সেটাকে বলতেছি ফ্লোচার্ট। ঠিক আছে, তো অ্যালগরিদমের চিত্ররূপ উপস্থাপনই হচ্ছে ফ্লোচার্ট। আচ্ছা, তাহলে ফ্লোচার্টটা সম্বন্ধে আরেকটু বিস্তারিত জানি। দেখো বলতেছে যে ফ্লোচার্ট হচ্ছে এমন কতগুলো ছবি যা থেকে বোঝা যায় যে সমস্যা সমাধানের জন্য পরপর কিভাবে অগ্রসর হতে হবে। অর্থাৎ এখানেও কিন্তু দেখো পরপর কিভাবে অগ্রসর হতে হবে, অর্থাৎ এখানেও ধাপ আছে। যেহেতু অ্যালগরিদমের চিত্ররূপ, অ্যালগরিদমে যেহেতু ধাপ ছিল, ফ্লোচার্টে আসলে কিন্তু ধাপ আছে। অর্থাৎ পরপর তুমি কিভাবে অংশগ্রহণ করবা, অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা ধাপ দিয়ে বলে দিছি যে ধাপ 1 এর পরে ধাপ 2, ধাপ 3, ধাপ 4 এইভাবে। ফ্লোচার্টের ক্ষেত্রে কী হবে, আমরা চিত্র বা কোনো ছবি বা প্রতীক দিয়ে তোমাকে বুঝিয়ে দিব যে আসলে কিভাবে অগ্রসর হতে হবে। অর্থাৎ দেখো, চিত্র দ্বারা সমস্যা সমাধান উপস্থাপন করাই ফ্লোচার্ট। ফ্লোচার্টের সংজ্ঞা আকারে এই সংখ্যাটি তোমরা লিখতে পারো যে অ্যালগরিদমের চিত্ররূপ উপস্থাপন হলো ফ্লোচার্ট, অর্থাৎ চিত্র দ্বারা সমস্যা সমাধানের উপস্থাপন করা কি বলা হয়, ফ্লোচার্ট। এই ফ্লোচার্ট আসলে মূলত দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। এবার সিস্টেম এবং প্রোগ্রাম সম্বন্ধে আমরা একটু জেনে নেই, যেখানে দুটি কথা কেন বলা হলো। প্রোগ্রাম বলতে একটি ছোট সমস্যা বা একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করার জন্য আমরা কম্পিউটারে যে প্রোগ্রাম লিখি সেটিকেই বোঝায়, এবং সেই প্রোগ্রামের জন্য আমরা যে ফ্লোচার্ট রচনা করি সেটাকে বলা হয় প্রোগ্রাম ফ্লোচার্ট। যেমন ধরো যোগের কাজ, বিয়োগের কাজ, গুণের কাজ ইত্যাদির জন্য আমরা যোগের প্রোগ্রামের জন্য ফ্লোচার্ট লিখলাম, গুণের প্রোগ্রামের জন্য ফ্লোচার্ট লিখলাম, বিয়োগের প্রোগ্রামের জন্য ফ্লোচার্ট লিখলাম। সিস্টেম হচ্ছে অসংখ্য প্রোগ্রামের সমষ্টি। অসংখ্য প্রোগ্রাম মিলে যখন একটা একক ইউনিট হিসেবে কাজ করে সেটাকে আমরা তখন সিস্টেম বলি। যেমন ধরো একটি বেতন প্রক্রিয়াকরণ সিস্টেম, যেটার কাজ হচ্ছে বেতন, এমপ্লয়িদের বেতন বের করে দিবে, বেতন নির্ণয় করে দিবে, ক্যালকুলেশন করে দিবে এবং বেতন কত তা বলে দিবে। তাহলে এই সিস্টেম ফ্লোচার্টের মধ্যে আসলে অনেকগুলো অংশ কাজ করে, অনেকগুলো অংশ একসাথে কাজ করে একটা বড় প্রোগ্রামটাই আসলে তখন আমাদের কি হয়ে যায়, সিস্টেম হয়ে যায়। তো কোনো একটা সিস্টেমের গঠন বা সিস্টেম কীভাবে কাজ করে সেটা দেখানোর জন্য আমরা যে ফ্লোচার্ট ব্যবহার করি সেটাকে আমরা বলি সিস্টেম ফ্লোচার্ট। আর কোনো একটি ছোটোখাটো প্রোগ্রাম বা মাঝারি সাইজের প্রোগ্রাম সেটি কিভাবে কাজ করবে, সেটি পরপর কীভাবে অগ্রসর হবে তার জন্য আমরা যে ফ্লোচার্ট ব্যবহার করি সেটাকে বলা হয় প্রোগ্রাম ফ্লোচার্ট। ফ্লোচার্টের কিছু সুবিধা আছে, দেখো এগুলো কিছুটা অ্যালগরিদমের সাথেই সামঞ্জস্যপূর্ণ, কারণ যেহেতু অ্যালগরিদমের চিত্ররূপীটি। প্রথম বলছে দেখো যে এতে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। তুমি ফ্লোচার্ট দেখে আসলে সহজেই বুঝতে পারবা যে প্রোগ্রামটার উদ্দেশ্য কী কারণে আমি প্রোগ্রাম রচনা করতেছি। দ্বিতীয় সুবিধা হচ্ছে প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে। তুমি ফ্লোচার্ট দেখে তোমার প্রোগ্রামটার কোথায় ভুল হচ্ছে সেই ভুলটা তুমি খুঁজে বের করতে পারবে। প্রোগ্রাম রচনায় সহায়তা করে। আমরা সাধারণত অ্যালগরিদম কিংবা ফ্লোচার্ট প্রোগ্রাম রচনার পূর্বেই রচনা করি। তো প্রোগ্রাম রচনার পূর্বে যখন আমাদের ফ্লোচার্ট আমাদের হাতে থাকে সেটি দেখে দেখে আসলে আমরা আমাদের নির্দিষ্ট প্রোগ্রামটি রচনা করতে পারি। প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে। যেহেতু দেখো আমরা বলে দিয়েছি যে ধাপে ধাপে কীভাবে অগ্রসর হব সেটি আমাদের ফ্লোচার্টে বলে দেওয়া থাকে, তাই কোনো ভুল যদি থাকে অথবা নতুন যদি কোনো কিছু আমরা অ্যাড করতে চাই, মডিফিকেশন করতে চাই, তাহলে ফ্লোচার্ট দেখে সহজেই আমরা কোন ধাপে বা কোন অংশে গিয়ে মডিফিকেশন করতে হবে সেটি সম্পর্কে ধারণা পাই। জটিল বিষয় সহজে উপস্থাপন করা যায়। একটি ফ্লোচার্টের সাহায্যে তুমি যে কোনো একটি জটিল সমস্যা সহজে উপস্থাপন করতে পারো। তো এই ফ্লোচার্ট আমরা বলে এসেছিলাম যে দুই ধরনের, একটি হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটি হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তো সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্টের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, পার্থক্যগুলো আসলে আমরা একটু দেখে নিই। প্রোগ্রাম ফ্লোচার্টের ক্ষেত্রে দেখো এতে প্রোগ্রামের বিভিন্ন ধাপের বিস্তারিত বর্ণনা দেওয়া থাকে। কোনো একটি প্রোগ্রাম তুমি যে রচনা করবে, যেমন ধরো এটি যদি একটি অ্যালগরিদম হয়ে থাকে, এটির জন্য যদি আমরা একটি ফ্লোচার্ট রচনা করি, প্রতিটি ধাপে আসলে প্রোগ্রাম ফ্লোচার্টের ক্ষেত্রে প্রতিটি ধাপে বিস্তারিত বর্ণনা থাকবে। সিস্টেম ফ্লোচার্টের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে যে এতে ডাটা প্রসেসিংয়ের বা কোনো সিস্টেমের মধ্যে বিভিন্ন অংশের প্রবাহ দেখানো হয়। যেমন বেতন প্রক্রিয়াকরণের জন্য যদি কোনো একটি সিস্টেম ফ্লোচার্ট থাকে, সেই সিস্টেমে আসলে কোথায় থেকে কোন ডাটা আসতেছে, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন অংশের ডাটা প্রবাহটা সম্বন্ধে দেখানো হয়। মূল কথা হচ্ছে একটু দেখো,
সূক্ষ্ম যে জিনিসটা এখানে আছে সেটি হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্টে প্রোগ্রামের বিভিন্ন ধাপ, মানে প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে, কোন ধাপে কি হচ্ছে সেটির বিস্তারিত বর্ণনা থাকে। আর সিস্টেম ফ্লোচার্টের ক্ষেত্রে সিস্টেমের মধ্যে বিভিন্ন অংশ কোন ডাটা প্রবাহিত করতেছে, কোন দিকে দিচ্ছে সেটা সম্বন্ধে ধারণা দেওয়া থাকে। তো প্রোগ্রাম ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা এই প্রতীকগুলো ব্যবহার করি, এই প্রতীকগুলো সম্পর্কে আমরা সামনে জানবো। আর সিস্টেম ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা এই প্রতীকগুলো ব্যবহার করি। প্রতিটি প্রতীক আসলে কোনটা কোন কাজে এটা সম্বন্ধে আমরা সামনে একটু জানবো। আচ্ছা, প্রোগ্রাম ফ্লোচার্ট ব্যবহার করে দেখো প্রোগ্রাম রচনা ও তার ভুল নির্ণয় এবং সংশোধন করতে ব্যবহৃত হয়। আর সিস্টেম ফ্লোচার্ট কি বলতেছে দেখো, যে বর্তমান সিস্টেম বুঝতে এবং উন্নত সিস্টেম তৈরি করতে ইহা ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো একটি সিস্টেম যেটি কাজ করতেছে, তুমি জানো না যে সিস্টেমটা কিসের, তুমি সেই সিস্টেমটির ফ্লোচার্ট দেখে বুঝতে পারবা যে সিস্টেমটা কী নিয়ে কাজ করে। আর এই সিস্টেমটাকে আপগ্রেড করে নতুন কি করা যায়, নতুন কি বৈশিষ্ট্য তুমি যোগ করতে চাও, সেটাও তুমি সিস্টেম ফ্লোচার্টের মাধ্যমে করতে পারবে। তো প্রোগ্রাম ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা যে প্রতীকগুলো ব্যবহার করি, এই কিছু প্রতীক দেখো, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। কোনো একটি প্রোগ্রামের শুরু অথবা শেষ বোঝানোর জন্য আমরা এই উপবৃত্তাকার প্রতীকটি ব্যবহার করি। দেখতে ডিমের মতো আকৃতি, মানে একটি উপবৃত্তাকার, পুরোপুরি বৃত্ত নয়, উপবৃত্তাকার। আচ্ছা, প্রোগ্রামে প্রক্রিয়াকরণ বোঝাতে চিহ্নটি ব্যবহৃত হয়, সেটি হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র দিয়ে আমরা কোনো প্রক্রিয়াকরণ, অর্থাৎ তুমি যে ডাটাগুলা তুমি প্রোগ্রামের জন্য দিবা, সেই ডাটাগুলো নিয়ে সে কিভাবে কাজ করবে, কোন সূত্র প্রয়োগ করবে ইত্যাদি আসলে এই আয়ত আকৃতির সিম্বলের মধ্যে দেওয়া হয়। আচ্ছা, এটিকে রম্বস প্রতীক বলা হয়, অনেকে এটিকে ডায়মন্ড প্রতীকও বলে। যে প্রোগ্রাম সিদ্ধান্ত বা শর্ত আরোপ করতে রম্বস চিহ্ন ব্যবহৃত হয়। এই প্রতীকের মধ্যে তুমি নির্দিষ্ট কোনো মান দিয়ে তুলনা করতে পারো, নির্দিষ্ট কোনো শর্ত আরোপ করতে পারো। আর প্রোগ্রামের ইনপুট কিংবা আউটপুট বোঝানোর জন্য আমরা সামান্তরিক প্রতীক ব্যবহার করি। আর দেখো, কোনো একটি সংযোগ বোঝানোর জন্য, যে একটি প্রোগ্রামের বিভিন্ন ধাপের মধ্যে সংযোগ বা বিভিন্ন অংশের মধ্যে সংযোগ বোঝানোর জন্য আমরা কি করি, বৃত্ত প্রতীকটি ব্যবহার করি। প্রোগ্রামের দিক বা প্রবাহ বোঝানোর জন্য আমরা তীর চিহ্ন ব্যবহার করি, যে তীর চিহ্ন দিয়ে আমরা বুঝিয়ে দিই যে এক ধাপ থেকে সে পরের কোন ধাপে যাচ্ছে, কোন দিকে প্রোগ্রামটি অগ্রসর হচ্ছে। সিস্টেম ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা এই প্রতীকগুলো ব্যবহার করি। এটিকে বলা হয় সর্টিং প্রতীক, এটিকে বলা হয় ডকুমেন্ট প্রতীক। ডকুমেন্ট প্রতীকের মধ্যে আমরা আসলে নির্দিষ্ট কিছু জিনিস বা নির্দিষ্ট কোনো মন্তব্য লিখে দিই। মার্জ করা বোঝানোর জন্য এটি ব্যবহৃত হয়, ভিজুয়াল প্রদর্শনের জন্য এটি ব্যবহৃত হয়। এগুলো জাস্ট একটু জেনে রাখবে এবং বইতে এগুলো সম্বন্ধে দেখবে 1-2 লাইন করে লেখা আছে, একটু রিডিং করে নিবে। এগুলো পরীক্ষার জন্য আসলে তেমন একটি গুরুত্বপূর্ণ নয়, জাস্ট জেনে রাখার জন্য একটু রিডিং করে নিবে। আর আমরা আমাদের সিলেবাসে আমরা আসলে শুধুমাত্র প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব বিস্তারিত। অনেকগুলো ফ্লোচার্ট আমরা রচনা করব এবং প্রতিটি প্রতীকই আমরা ব্যবহার করব। আপাতত জাস্ট জেনে রাখো যে কোনটা কোন কাজের জন্য। যেমন প্রোগ্রাম শুরু বা শেষ করার জন্য আমাদেরকে উপবৃত্ত ব্যবহার করতে হয়, প্রক্রিয়াকরণ বা প্রসেসিংয়ের জন্য আমরা আয়তক্ষেত্র প্রতীক ব্যবহার করি, এবং সিদ্ধান্ত বা শর্ত আরোপের জন্য রম্বস প্রতীক ব্যবহার করি, ইনপুট আউটপুট বোঝানোর জন্য সামান্তরিক ব্যবহার করি। এই জিনিসগুলো একটু জেনে রাখো। এই প্রতীকগুলো আমরা সামনে অসংখ্যবার ব্যবহার করব। বিভিন্ন ফ্লোচার্ট যখন আমরা তৈরি করব তখন আসলে এই প্রতীকগুলো আমরা ব্যবহার করব। আচ্ছা, এখন দেখো, এই ফ্লোচার্ট আঁকার জন্য আমাদেরকে কিছু নিয়মকানুন অনুসরণ করতে হয়। সেই নিয়মকানুনগুলো আসলে কি কি? প্রথমত হচ্ছে প্রবাহ রেখার দ্বারা কোন কাজের পর কোনটি হবে তা বোঝানো হয়। অর্থাৎ এই যে প্রবাহ রেখা আছে, এটি দিয়ে তুমি আসলে বুঝতে পারবা যে কোনটার পরে কোনটা। তীর চিহ্ন দিয়ে তুমি এক ধাপ থেকে আরেক ধাপের প্রতি ইঙ্গিত করে দিবা। সাধারণত উপর থেকে নিচে অথবা বাম থেকে ডানে প্রবাহ অগ্রসর হয়। একটি প্রোগ্রাম ফ্লোচার্ট সাধারণত উপর থেকে নিচ বরাবর অথবা বাম থেকে ডান এই দিক বরাবর অংশগ্রহণ হয়। তুমি যেদিকে তীর চিহ্ন দিয়ে দিবা এবং যে প্রোগ্রাম যেদিকে যাওয়া দরকার সেদিকে সেভাবে দেখানোর জন্য আমরা প্রতীকগুলো ব্যবহার করে থাকি। একাধিক প্রবাহ রেখা পরস্পরকে ছেদ করলেও তাদের মধ্যে কোনো যুক্তিগত সম্পর্ক বোঝায় না। কোনো কারণে তুমি ফ্লোচার্ট আঁকার সময় একাধিক রেখা কী করলো, একটার উপর দিয়ে আরেকটা চলে গেল, এটি দিয়ে আসলে তাদের মধ্যে কোনো যুক্তিগত সম্পর্ক বোঝায় না। এরকম হতেই পারে আঁকার ক্ষেত্রে। চিহ্নগুলো ছোট বড় হতে পারে, তবে চিহ্নের ধরন ঠিক থাকতে হবে। তুমি বড় আকৃতির রম্বস দিয়ে যা বোঝাচ্ছ, ছোট আকৃতির রম্বস একই বোঝায়। ঠিক আছে, একটি বড় সামান্তরিক ইনপুট বা আউটপুট বোঝায়, একটি ছোট সামান্তরিক কি বোঝায়, ইনপুট বা আউটপুট বোঝায়। তো এটা বড় না ছোট সেটা ম্যাটার না, কিন্তু আকৃতিটা যাতে ঠিক থাকে। যেখানে আমার সামান্তরিক দরকার সেটা যেন সামান্তরিক আকৃতি ঠিক থাকে, এটা যেন বর্গ না হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, প্রতি ব্লকের লেখা সংক্ষিপ্ত ও সহজবোধ্য হতে হবে। একটা ফ্লোচার্টে আমরা যা যা লিখব সেগুলো আসলে এই প্রতীকগুলোর মধ্যেই লিখব। তো এই লেখাগুলো যেন সংক্ষিপ্ত হয়, আবার সহজবোধ্যও যাতে হয়। একদম যাতে সংক্ষিপ্ত না হয় যে যেটা দেখে কিছুই বোঝা গেল না। ঠিক আছে, আবার খুবই যাতে বিস্তারিত না হয় যেটা এখানে জায়গা হলো না। তো এই হচ্ছে আমার ফ্লোচার্ট আঁকার কিছু
সংক্ষিপ্ত নিয়ম। এই নিয়মগুলো আমাদেরকে অনুসরণ করতে হয় ফ্লোচার্ট আঁকার জন্য। তো ফ্লোচার্ট আঁকার ব্যাপারে আরও কিছু নিয়মকানুন আমাদের মেনে চলা উচিত, যেগুলো আসলে একটি সুন্দর ফ্লোচার্টের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। সেটা হচ্ছে যতদূর সম্ভব রেখার ছেদ কম হওয়া ভালো। অর্থাৎ তুমি ফ্লোচার্টের জন্য যে প্রতীকগুলো ব্যবহার করবে, যা রেখাগুলো আঁকবা, সেগুলো যাতে একটার উপর দিয়ে আরেকটা না চলে যায়, ছেদ যাতে না হয়। বেশি সংযোগ রেখার পরিবর্তে সংযোগ প্রতীক ব্যবহার করা ভালো। আমরা যখন আঁকতে যাব তখন যদি আমাদের বেশি সংযোগ রেখা আঁকতে হয়, সেটার পরিবর্তে আমরা কি করব, সংযোগ প্রতীক নিয়ে নিব। বিশেষ কোনো ভাষার জন্য ফ্লোচার্ট লেখা ঠিক নয়। এটি দিয়ে বোঝাচ্ছে যে আমি একটি ফ্লোচার্ট রচনা করলাম যেটি দিয়ে শুধু সি প্রোগ্রাম কেন্দ্রিক, এই ধরনের যাতে না হয়। আমার ফ্লোচার্টটা যাতে ওপেন ফর অল ল্যাঙ্গুয়েজ হয়, যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে যাতে আমার ফ্লোচার্টটি বাস্তবায়ন করে একটি প্রোগ্রাম রচনা করা যায়। ফ্লোচার্টে কোনো অংশের বিস্তারিত বর্ণনা প্রয়োজন হলে তা পৃথকভাবে ফ্লোচার্ট ব্যবহার করা উচিত। ফ্লোচার্টে তুমি এমন একটি ধাপ নিয়ে আসলা যে ধাপটি আসলে বর্ণনা অনেক বড়, সেক্ষেত্রে সেই একই ফ্লোচার্টের মধ্যে বর্ণনা না লিখে অন্য আরেকটি ফ্লোচার্ট তুমি সেই বর্ণনার জন্য ব্যবহার করবা, এটাই এখানে বলে দেওয়া আছে। প্রত্যেক ফ্লোচার্টের একটি নাম থাকবে। তুমি কোনো একটি ফ্লোচার্ট কিসের জন্য রচনা করেছো, কোন প্রোগ্রামের জন্য রচনা করেছো, এই ধরনের একটি নাম দিয়ে দিবে প্রাসঙ্গিক। যেমন পরীক্ষা যদি ফ্লোচার্ট আসে, আমরা 1 নং প্রশ্নের উত্তর গ লিখে সরাসরি ফ্লোচার্ট না এঁকে ওখানে বলে দিব যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্টটি নিম্নরূপ, ঠিক আছে। এরপর মনে করো 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য ফ্লোচার্টটি নিম্নরূপ, এই ধরনের একটি নাম দিব, দিয়ে তারপর আমরা ফ্লোচার্ট আঁকব। আচ্ছা, তো এই শর্তগুলো মেনে এবং ফ্লোচার্টের বৈশিষ্ট্যগুলো দেখে দেখো আমরা একটি ফ্লোচার্ট এঁকেছি, সেটা একটু মিলিয়ে নেই। আমরা আগে কিন্তু যে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম দেখেছিলাম, যে কিভাবে 3টি সংখ্যার যোগফল নির্ণয় করতে হয়, তাই না? তো এই অ্যালগরিদমটাই দেখো আমরা আসলে বর্তমানে ফ্লোচার্ট তৈরি করে নিয়েছি। এটি কী রকম হচ্ছে দেখো। তো অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা প্রথম ধাপ দেখেছিলাম শুরু, একইভাবে ফ্লোচার্টের ক্ষেত্রেও প্রথম ধাপ হচ্ছে শুরু। তো আমরা বলে এসেছিলাম যে শুরুর জন্য উপবৃত্তাকার প্রতীক ব্যবহার করতে হয়। তাহলে দেখো উপবৃত্ত নিয়েছি, এর মধ্যে শুরু লিখে দিয়েছি। তুমি যদি ইংরেজিতে লিখো তাহলে উপবৃত্ত নিয়ে এখানে মাঝখানে স্টার্ট লিখে দিবা। আচ্ছা, পরবর্তী ধাপ হচ্ছে যে 3টি সংখ্যার মান গ্রহণ। আমরা জানি মান গ্রহণ করার জন্য আমরা দেখে এসেছি যে আমাদেরকে সামান্তরিক প্রতীক ব্যবহার করতে হয়। ফ্লোচার্ট দেখো যে মান গ্রহণ করার জন্য আমরা কি করি, সামান্তরিক প্রতীক, যে ইনপুট অথবা ইনপুট মানে হচ্ছে মান গ্রহণ, যে প্রোগ্রামে যেটা দিবা সেটা হচ্ছে মান গ্রহণ বা ইনপুট। তো মান গ্রহণের জন্য আমরা কি ব্যবহার করি, সামান্তরিক প্রতীক। এই সামান্তরিক প্রতীক দিয়ে দেখো আমরা এখানে 3টি সংখ্যার মান গ্রহণ লিখে দিয়েছি। আচ্ছা, এই ধাপের সাথে এই ধাপের সম্পর্ক করার জন্য দেখো আমরা মাঝখানে তীর চিহ্ন দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? এটি কিন্তু অ্যালগরিদমের একটি ধাপ, এটিও অ্যালগরিদমের একটি ধাপ, যেটি আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি। আর এই ধাপ থেকে এই ধাপে যাওয়ার নির্দেশ করার জন্য আমরা কি করেছি, এই তীর চিহ্ন দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় ধাপে আমরা যে মান পেয়েছি সেই মানগুলো কি করব, আমরা যোগ করব। আচ্ছা, তো যোগ করার ক্ষেত্রে দেখো আমাদেরকে কিন্তু যোগের সূত্র প্রয়োগ করতে হয়। যেমন a = 2, b = 3, c = 4 যদি হয়, তাহলে যোগফল কি হবে, a + b + c বা 2 + 3 + 4। তো যেখানে আমরা কোনো সূত্র প্রয়োগ করতেছি অথবা কোনো প্রক্রিয়াকরণের কাজ করতেছি, অর্থাৎ আমরা কিছু মান দিব, সেই মানের উপর প্রক্রিয়াকরণ হবে, এই ধরনের বোঝানোর জন্য আমরা কি করি দেখো, আয়তাকৃতি প্রতীক ব্যবহার করি। দেখো প্রোগ্রামে প্রক্রিয়াকরণ বোঝাতে আয়তাকৃতি প্রতীক বা আয়তক্ষেত্র প্রতীকটি ব্যবহৃত হয়। তাইলে দেখো আমরা 3টা সংখ্যা পেয়েছিলাম, সেই 3টা সংখ্যা যোগ করব, অর্থাৎ একটা প্রক্রিয়াকরণের কাজ করব, এই জন্য আমরা কি নিয়েছি, আয়ত প্রতীক নিয়েছি। আচ্ছা, কোনো মান গ্রহণ কিংবা ফলাফল প্রদর্শনের জন্য আমরা কি করতাম বলেছিলাম, যে সামান্তরিক প্রতীক ব্যবহার করব। তো এখন দেখো মান গ্রহণের জন্য আমরা এখানে যেমন সামান্তরিক প্রতীক নিয়েছি, একইভাবে ফলাফল প্রকাশের জন্য আমাদের ফলাফল হচ্ছে যোগফল, এই যোগফল প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করতেছি, সামান্তরিক প্রতীক। আর সবশেষে ধাপটি হচ্ছে কি, শেষ ধাপ, সেটি আমরা কি নিয়েছি, উপবৃত্ত। আচ্ছা, একটু দেখো প্রতিটি ধাপ দেখো স্পষ্ট আছে এবং প্রতীকগুলোও কিন্তু সুনির্দিষ্ট। যেটা যে ধাপের জন্য যে প্রতীক, যে কাজের জন্য যে প্রতীক, সেটা কিন্তু তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তুমি ফলাফল প্রকাশের জন্য উপবৃত্ত ব্যবহার করতে পারবে না, ফলাফল প্রকাশের জন্য আয়ত প্রতীক ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করো তোমার ফ্লোচার্টটি কিন্তু ভুল। বুঝতে পেরেছো? এই জিনিসগুলোর প্রতি আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং দেখো তীর চিহ্নটা এই ধাপ থেকে শুরু হয়েছে, একদম নেমে এসে কিন্তু পরবর্তী ধাপে লেগেছে। এটাও দেখো এখান থেকে শুরু হয়েছে, পরবর্তী ধাপে এসে লেগেছে। অনেকে আমরা আঁকার সময় কি করি, এই তীর চিহ্নটার ব্যাপারে অসতর্ক থাকি, অর্থাৎ মাঝখানে বিশাল বড় একটা গ্যাপ থেকে যায়, এই ধরনের যাতে না হয়।
ফ্লোচার্টের জন্য তুমি যে অবশ্যই স্কেল ব্যবহার করবে সেটি না, তুমি স্কেল ছাড়াও যদি সুন্দরভাবে এভাবে আঁকতে পারো, অর্থাৎ আকৃতি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারো, ভেরি গুড হবে। কারো যদি আকৃতি সুন্দরভাবে বোঝাতে সমস্যা হয় সেক্ষেত্রে তুমি পেন্সিল ব্যবহার করতে পারো, স্কেল ব্যবহার করতে পারো। তোমার প্রয়োজন অনুসারে তুমি আকৃতি যাতে সুন্দরভাবে বোঝা যায় এবং যতটুকু সুন্দর হয় সেভাবে যাতে আঁকা যায় সেই চেষ্টাটি করবে। কারণ একটি ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা দেখেছি বোর্ড প্রশ্নগুলোতে এই ধরনের একটি সাধারণ ফ্লোচার্ট 3 মার্কের জন্য আসে, 4 মার্কের জন্য আসে। তো আমরা যাতে আমাদের আঁকাটা যাতে সুন্দর হয় এবং আমরা নিয়মগুলো অনুসরণ করে যাতে ফ্লোচার্ট আঁকি সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, এবার আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্বন্ধে একটু পার্থক্য দেখে নিই। ইতিমধ্যে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, সেই আলোচনার প্রেক্ষিতে আসলে এই পার্থক্যগুলো উঠে এসেছে। দেখো কি বলেছে, যে অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা কি করি, ধাপে ধাপে সমস্যা সমাধান করা, অর্থাৎ একটি সমস্যাকে কয়েকটি ধাপে ভেঙে প্রতি ধাপ পরপর সমাধান করে সমগ্র সমস্যা সমাধান করাটাই হচ্ছে কি অ্যালগরিদম। আবার সে একই কাজ যখন আমরা চিত্রের সাহায্যে করি, দেখো যে চিত্র দ্বারা সমস্যার সমাধান উপস্থাপন করাই ফ্লোচার্ট, যা কতগুলো ছবি দিয়ে বোঝা যায় যে সমস্যা সমাধানের জন্য কিভাবে অগ্রসর হতে হবে। দেখো আমরা কিন্তু এখানে চিত্র দেখে বুঝতে পারতেছি যে এই ধাপের পর আমাকে এই ধাপে যেতে হবে, এই ধাপের পর আমাকে এই ধাপে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যালগরিদমের আসলে নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই, এটা এক প্রকারই, যে কোনো সমস্যা বা যে কোনো প্রোগ্রামের জন্য অ্যালগরিদম নির্দিষ্ট। কিন্তু ফ্লোচার্টের আসলে প্রকারভেদ যদি আমরা করি সেটা দুই ধরনের, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট যেটা আমরা আলোচনা করেছি, আর একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট যেটা একটা সিস্টেম নিয়ে কাজ করে। অ্যালগরিদমের ক্ষেত্রে সমস্যা সমাধানের প্রথমে অ্যালগরিদম দরকার হয়, আর সাধারণত অ্যালগরিদম লেখার পরে আমরা ফ্লোচার্ট আঁকি। বুঝতে পেরেছ? অর্থাৎ অ্যালগরিদমটা রচনা করার পরে সেটার উপর ভিত্তি করে কী করি, আমরা প্রয়োজনীয় প্রতীক দিয়ে ফ্লোচার্ট তৈরি করি। আচ্ছা, প্রোগ্রাম রচনার জন্য অ্যালগরিদম আসলে আবশ্যক, অবশ্যই অ্যালগরিদম দরকার। তুমি কোনো একটি সমস্যা সমাধান করার পূর্বে সেটার জন্য অবশ্যই একটি অ্যালগরিদম তোমার প্রয়োজন। অ্যালগরিদম ছাড়া আসলে কোনো প্রোগ্রাম লেখা সম্ভব নয়। আর ফ্লোচার্টটা যেহেতু অ্যালগরিদমের চিত্ররূপ, সমস্যা সমাধানের জন্য সেটি আবশ্যিক নয়। তোমার কাছে অ্যালগরিদম থাকলে সেটি দিয়ে তুমি প্রোগ্রাম রচনা করে ফেলো, ফ্লোচার্ট থাকতেই হবে সেটা বাধ্যবাধকতা নেই। আচ্ছা, অ্যালগরিদম কোনো প্রতীক ব্যবহৃত হয় না, ফ্লোচার্টে আমাদের বিভিন্ন প্রতীক ব্যবহৃত হয়। যেমন দেখো আমরা উপবৃত্ত ব্যবহার করেছি, আয়ত ব্যবহার করেছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্টের কিছু পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, বোর্ড পরীক্ষাতে আরেকটি প্রশ্ন প্রায়ই এমসিকিউ এবং 1 মার্কের জন্য পাওয়া যায়, সেটি হচ্ছে সুডোকোড। সুডোকোড বলতে আসলে কি বোঝায়? এই সুডো শব্দটি আসলে গ্রিক শব্দ, অনেকে এটাকে সিউডো উচ্চারণ করে। তো সুডো বা সিউডো এটি গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে ছদ্ম বা সত্য নয়, অর্থাৎ ছদ্মরূপ। সুডোকোড হচ্ছে কোনো প্রোগ্রামের ধরন এবং কার্যপ্রণালীর সংক্ষিপ্ত বিবরণ, যা বা কিছু নির্দেশের সমাহার। এর দ্বারা প্রোগ্রামকে এমনভাবে উপস্থাপন করা হয় যা কোনো নির্দিষ্ট কম্পিউটার বা প্রোগ্রামিং ভাষার উপর নির্ভরশীল নয়। অর্থাৎ এটি আসলে আমরা যখন কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোনো প্রোগ্রাম লিখি বা কোনো কোড লিখি, সেটিকে আমরা সেই প্রোগ্রামের কোড বলে থাকি। তো সুডোকোড আসলে ওই কোডেরই একটা ছদ্মরূপ, যেটা আসলে নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষার উপর নির্ভরশীল নয়। মানে একটা প্রোগ্রামার, কোনো একজন প্রোগ্রামার কোনো একটি কোড লেখার আগে নিজে নিজে সেই প্রোগ্রামটার জন্য যে কোডটা চিন্তা করেন বা নিজের মস্তিষ্কে যেটা নিয়ে কাজ করেন, সেটাকে আমরা এক কথায় সুডোকোড বলতে পারি। যেমন দেখো, দুটি সংখ্যার যোগফল আর গড় নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম দিয়ে আমরা যদি কোড লিখি, সেটা সির সিনট্যাক্স অনুসারে হবে, জাভা দিয়ে লিখলে জাভার সিনট্যাক্স অনুসারে হবে। কিন্তু প্রোগ্রামটা আমাদের মাথায় কিন্তু কাজ করবে এভাবেই, যে আমাকে এ আর বি দুইটা সংখ্যার মান নিতে হবে, নিয়ে সেই দুইটা যোগ করতে হবে, যোগফলটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমি কি পাবো, অ্যাভারেজ পাবো। তো এইটাই হচ্ছে সুডোকোড, অর্থাৎ একটি ছদ্মরূপ যেটা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীল নয়। প্রোগ্রামার তার নিজের সুবিধার্থে এটা নিয়ে চিন্তা করে থাকেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। আজকের ক্লাস থেকে দেখো আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো আমরা পারি কিনা, আশা করি পারার কথা। যেমন আমরা অ্যালগরিদম নিয়ে আলোচনা করেছি, তোমাকে যদি অ্যালগরিদম কী সংজ্ঞা চাওয়া হয় আশা করি তুমি বলতে পারবে। ফ্লোচার্ট কী এটা নিয়েও আলোচনা করেছি, একটু আগে সুডোকোড নিয়ে আলোচনা করলাম। সিস্টেম ফ্লোচার্ট ও প্রোগ্রাম ফ্লোচার্টের মধ্যে মূল পার্থক্য কী, যে দুটো ফ্লোচার্টের মধ্যে মূল পার্থক্যটা কী, কোন জায়গায় আছে, আমরা কিন্তু পার্থক্যের মধ্যে এটা নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, এই উত্তরগুলো একটু লিখে ফেলার চেষ্টা করবে, কারণ এগুলো কিন্তু সৃজনশীল প্রশ্নে 1 মার্কের জন্য আসে। মানে যে প্রশ্ন, সেই প্রশ্নে কিন্তু প্রায় অ্যালগরিদম কী, সুডোকোড কী, ফ্লোচার্ট কী, এই প্রশ্নটা দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, ফ্লোচার্ট আঁকার যে নিয়ম সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, যে ফ্লোচার্ট কীভাবে আঁকতে হয়, অনেকগুলো নিয়ম নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। দেখো যে এখান থেকে আসে, দেখেছো, এই নিয়মগুলো আমাদের জানতে হবে। প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীকসমূহ লিখো। একটা প্রোগ্রাম ফ্লোচার্টের জন্য আমরা কোন কোন প্রতীক ব্যবহার করি, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন উপবৃত্ত দিয়ে কী বোঝায়, প্রোগ্রাম শুরু এবং শেষ।
প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীক ব্যবহৃত হয়, এগুলো কিন্তু বোর্ড প্রশ্নে এসেছে, দরকারি, শিখে নিতে হবে। প্রতীকটা আঁকবা এবং সেই প্রতীকের কাজ কী, এই যে কাজ বলে দেওয়া আছে সেটা শিখে নিবা। এগুলো রূপক ছবি এগুলো দরকার নেই, আমাদের এগুলো দরকার যে রম্বস এটা কোন কাজের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আছে, দেখো যে অ্যালগোরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য লিখো। অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের পার্থক্য নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি, এগুলো আমাদেরকে জানতে হবে এবং পারতে হবে। আচ্ছা, আজকের ক্লাসের আলোচনার উপর ভিত্তি করে এই এমসিকিউগুলো একটু সমাধান করার চেষ্টা করবে এবং এগুলো অলরেডি তোমরা পারার কথা, তবে আমার সাজেশন থাকবে বইতে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কিত যে অনুচ্ছেদ দিয়ে দেওয়া আছে সেই পুরো অনুচ্ছেদটা একটু পড়ে এগুলোর উত্তর বের করার চেষ্টা করবে। মুখস্থ বসিয়ে দেওয়ার দরকার নাই, কারণ অনুচ্ছেদটা যদি পড়া হয় তুমি প্রাসঙ্গিক আরও অনেক কথা জানতে পারবে, তোমার মনে অনেক প্রশ্ন আসতে পারে যে এটা কীভাবে কাজ করে, সেগুলো নিয়ে তুমি সামনের ক্লাসে আমার সাথে আলোচনা করতে পারো, কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নগুলো বই থেকে খুঁজে বের করার চেষ্টা করবে এবং বইতে দাগানোর চেষ্টা করবে যে আমি এই জায়গায় পেয়েছি, ঠিক আছে। এখানে 6টা এমসিকিউ দিয়ে দেওয়া আছে, এমসিকিউগুলো একটু করার চেষ্টা করবে এবং মূল্যায়নের জন্য আমাকে উত্তর লিখে পাঠাবে। আচ্ছা, এই প্রশ্নগুলা অবশ্যই শেখা এবং লেখার চেষ্টা করবে খাতায়। আগের যে কথাগুলো বলেছি, যে প্রশ্নগুলোর কথা বলেছি, এগুলো তোমার জানা উচিত এবং জানতে হবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলা আমাকে লিখে দেখাতে হবে, এগুলো একটু লিখে দেখানোর চেষ্টা করবে। এখানে দেখো অ্যালগোরিদম কি, পাশে ক লেখা, ক মানে হচ্ছে সৃজনশীলের ক, যেটা 1 মার্কের জন্য আসে, তুমি সংজ্ঞা লিখবে জাস্ট। অ্যালগোরিদম কি, ফ্লোচার্ট কি, অ্যালগোরিদম ও ফ্লোচার্টের বৈশিষ্ট্যসমূহ কী কী, খ মানে 2 মার্কের জন্য 2 মার্ক উপযোগী করে লিখবে। এখানে শুধু সংজ্ঞা বা 1-2 লাইন লিখলে হবে না, একটু বিস্তারিত লিখতে হবে। আচ্ছা, আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য কিন্তু ফ্লোচার্ট করেছিলাম। তুমি নিজে নিজে এখন চেষ্টা করবে যে দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের জন্য একটি অ্যালগোরিদম ও ফ্লোচার্ট করা যায় কিনা, তুমি করতে পারো কিনা নিজে নিজে না দেখে, একটু করার চেষ্টা করবে। অ্যালগোরিদম ও ফ্লোচার্টের প্রয়োজনীয়তা লিখো, কেন দরকার আমরা কিন্তু আলোচনা করেছিলাম, এই জিনিসটা নিয়ে একটু লেখার চেষ্টা করবে 3 মার্ক উপযোগী করে। এই প্রশ্নগুলো সমাধান করে খাতায় লিখে আমাকে মূল্যায়নের জন্য ছবি তুলে পাঠাতে পারো। তোমাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে আমার কাছে উত্তরগুলা, গত ক্লাসের উত্তরগুলা লিখে পাঠিয়েছো, তাদেরকে অনেক ধন্যবাদ। এই করোনা পরিস্থিতিতে বাসায় বসে যে যার সাধ্যমতো, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যেই আমাদেরকে পড়ালেখা চালিয়ে যেতে হবে। পড়ালেখা চালিয়ে যাও, বাসায় পড়ো, মূল্যায়নের জন্য ছবি তুলে আমার কাছে পাঠাও, আমি আমার সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সমস্যা সমাধান করে দেওয়ার। তো আজকের ক্লাসে এই ভিডিও লেকচারটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সামনের দিন নতুন কোনো টপিক নিয়ে আবার আমরা ভিডিও লেকচারে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।